আজকের আলোচনায় স্বাগত। আমরা আজ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এক অসাধারণ সৃষ্টি কপালকুণ্ডলা নিয়ে কথা বলবো। আমাদের হাতে বেশ কিছু সূত্র আছে, কিছু রিভিউ, আর্টিকেল, একাডেমিক আলোচনা, আবার সামারিও আছে। আমাদের আজকের লক্ষ্য হলো এই বিখ্যাত উপন্যাসটার গভীরে যাওয়া, এর বিভিন্ন দিকগুলো একটু তলিয়ে দেখা। ঠিক বলেছ। আর শুরু করার আগে প্রেক্ষাপটটা একটু জানা দরকার, তাই না? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো শুধু একজন ঔপন্যাসিক নন। একদমই। তিনি বাংলা সাহিত্যের নবজাগরণের একজন প্রধান পুরুষ, বন্দে মাতরমের স্রষ্টা। আর কপালকুণ্ডলা এটা 1866 সালে প্রকাশিত তার দ্বিতীয় উপন্যাস। কিন্তু জনপ্রিয়তার শিল্পগুণের দিক থেকে দেখলে এটা তার অন্যতম সেরা কাজ। হ্যাঁ, অনেকেই তাই বলেন। আর একে বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস হিসেবেও ধরা হয়। এটার পটভূমিটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। আধুনিক পূর্ব মেদিনীপুরের কাথি অঞ্চলের কাছে দরিয়াপুর, যেখানে তিনি নিজে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। হ্যাঁ, ঠিক তাই। এই বাস্তব অভিজ্ঞতাটা হয়তো কাহিনীর প্রেক্ষাপট তৈরিতে বেশ কাজে দিয়েছে। চমৎকার। তাহলে এবার গল্পে ঢোকা যাক। কাহিনীর কেন্দ্রে আছেন নবকুমার শর্মা। তিনি গঙ্গাসাগর থেকে তীর্থ করে ফিরছিলেন, কিন্তু সমুদ্রপথে এক ভয়ঙ্কর ঝড়ের মুখে পড়লেন। হ্যাঁ, তাদের নৌকা বা জাহাজটা তখন দিক হারিয়ে ফেলে। আশ্রয় নিতে হয় একরকম জনহীন সমুদ্র তীরে, জঙ্গলের ধারে। তারপর নবকুমার একটু খাবার বা জ্বালানির খোঁজে বোধহয় জঙ্গলে যান, আর তখনই কুয়াশা নেমে আসে। আর সঙ্গীরা তারা ভাবে নবকুমার হয়তো মারা গেছেন বা বাঘের মুখে পড়েছেন, এই ভেবে তাকে ফেলেই চলে যায়। ঠিক সাংঘাতিক। আর এই রকম একটা পরিত্যক্ত নির্জন জায়গাতেই তো নবকুমারের দেখা হয় কাপালিকের সঙ্গে। কাপালিক মানে সেই তান্ত্রিক সাধক? হ্যাঁ, যিনি দেবী কালী বা ভৈরবীর উপাসক। প্রথমে কিন্তু আশ্রয় দেন, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল অন্য, নবকুমারকে দেবীর সামনে বলি দেওয়া। ওহ, এখানেই গল্পে একটা গা ছমছমে ব্যাপার চলে আসে, ওই গথিক আবহ। ঠিক, ওই রহস্য আর ভয়ের পরিবেশটা এখান থেকেই তৈরি হতে শুরু করে। আর এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই আসেন কপালকুণ্ডলা, কাপালিকের পালিতা কন্যা। কিন্তু মানুষ হয়েছেন লোকালয় থেকে একদম দূরে, প্রকৃতির মধ্যে। তিনিই তো নবকুমারকে বাঁচান। আর তার সেই প্রথম প্রশ্নটা, পথিক, তুমি পথ হারাইয়াছ। হুম উফ, কি অসাধারণ সংলাপ! বাংলা সাহিত্যের অন্যতম সেরা রোমান্টিক লাইন বোধহয়। নিঃসন্দেহে। এই উদ্ধারের পরও অবশ্য পরিস্থিতি আরও জটিল হয়। কাপালিক তো ছাড়ার পাত্র নয়, প্রতিশোধ নিতে চাইবে। তো তার প্রতিহিংসা থেকে বাঁচতে আর নিরাপদে ফেরার জন্য স্থানীয় এক মন্দিরের পুরোহিতের সাহায্যে নবকুমার আর কপালকুণ্ডলার বিয়ে হয়ে যায়। তারপর নবকুমার কপালকুণ্ডলাকে নিয়ে নিজের গ্রাম সপ্তগ্রামে ফেরেন। সেখানে তার নতুন নামও হয় মৃন্ময়ী। হ্যাঁ, সমাজের নিয়ম মেনে, কিন্তু আসল সংঘাতটা শুরু হয় এখানে। প্রকৃতির মুক্ত জীবনে যে অভ্যস্ত, তার কাছে এই সংসারের নিয়মকানুন, ঘরকন্নার জীবন, এই সব কিছুই যেন একটা বন্ধন, কারাগারের মতো। মানিয়ে নিতে খুব কষ্ট হয় তার। আর এখানেই গল্পটা আরও নাটকীয় মোড় নেয়, তাই না? গল্পে প্রবেশ করেন মতি বিবি, ওরফে পদ্মাবতী, যিনি আসলে নবকুমারের প্রথম স্ত্রী। সূত্রগুলো তাই বলছে। বাল্যকালে বিয়ে হয়েছিল, কিন্তু পদ্মাবতীর পরিবারকে জোর করে ইসলাম ধর্মান্তরিত করা হয়েছিল। আর তখনকার কঠোর সামাজিক নিয়মে নবকুমারের পরিবার তাকে ত্যাগ করে। ভাবা যায়, এত বছর পর মতি বিবি ফিরে এসেছেন। এখন তিনি বেশ প্রভাবশালী, মুঘল দরবারের সঙ্গে যুক্ত। হ্যাঁ, সম্ভবত যুবরাজ সেলিম, ভবিষ্যতের সম্রাট জাহাঙ্গীর, তার পরিচিত বা অনুগ্রহ প্রার্থী। পরিস্থিতিটা তাহলে সাংঘাতিক জটিল হয়ে ওঠে। খুবই। মতি বিবি, লুৎফুন্নিসা নামেও যিনি পরিচিত, তার মনে হয়তো নবকুমারের জন্য পুরনো টান কিছুটা আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে ওই প্রত্যাখ্যানের জ্বালা। তিনি নবকুমারকে ফিরে পেতে চান। আর অন্যদিকে কাপালিক, সেও তার প্রতিশোধ নিতে আর অসমাপ্ত যজ্ঞ শেষ করতে সপ্তগ্রামে এসে হাজির হয়। তার মানে মতিডিবি আর কাপালিক দুজনে মিলে জোট বাঁধে, শুরু হয় ষড়যন্ত্র। মতিবিবি পুরুষের ছদ্মবেশে গভীর রাতে জঙ্গলে কপালকুণ্ডলার সঙ্গে দেখা করতে যান। আর সেই দৃশ্যটা দেখে নবকুমারের মনে সন্দেহ জাগে। ঠিক, এখানে উপন্যাসের একটা মূল বিষয়, অবিশ্বাস, বিশেষ করে নারীর প্রতি অবিশ্বাস খুব স্পষ্ট হয়ে ওঠে। নবকুমার তো এমনিতেই একটু বিভ্রান্ত ছিলেন, তার উপর কাপালিকের কুমন্ত্রণা, মতি বিবির এই নাটক, সব মিলিয়ে তিনি কপালকুণ্ডলার বিশ্বস্ততা নিয়ে পুরোপুরি সন্দিহান হয়ে পড়েন।
তার সরল বিশ্বাসটা যেন ভেঙে যায়। সূত্রগুলোতেও এই ব্যাপারটা খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে। হ্যাঁ, এই বিশ্বাস অবিশ্বাসের খেলাটাই যেন গল্পটাকে ট্র্যাজেডির দিকে নিয়ে যায়। একদম। কাপালিকের প্ররোচনা, নবকুমারের নিজের মনের সন্দেহ, সব মিলেমিশে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। একটা রিভিউতে দেখলাম বলা হয়েছে কাপালিক নাকি নবকুমারকে মাদকদ্রব্য খাইয়ে আরও বিভ্রান্ত করে তুলেছিল। সত্যি? এটা তো জানা ছিল না। মানে এটা একটা রিভিউয়ের মতো। সত্যি মিথ্যে যাই হোক, শেষটা হয় ভয়াবহ। বিভ্রান্ত নবকুমার কপালকুণ্ডলাকে বলি দেওয়ার জন্য শ্মশানে বা সমুদ্র তীরে নিয়ে যান, কারণ তিনি ধরেই নিয়েছেন কপালকুণ্ডলা তাকে ঠকিয়েছেন। ভাবলেই কেমন লাগে। আর যখন নবকুমারের ভুল ভাঙে, যখন তিনি সত্যিটা বোঝেন, তখন অনেক দেরি হয়ে গেছে। কপালকুণ্ডলা সমাজের প্রতি সম্পূর্ণ মোহমুক্ত হয়ে হয়তো কোনো পুরনো প্রতিজ্ঞা রাখতে বা হয়তো এই দমবন্ধ অবস্থা থেকে মুক্তি পেতে গঙ্গায় ঝাঁপ দেন। উত্তাল গঙ্গায়। নবকুমারও তাকে বাঁচাতে ঝাঁপ দেন, কিন্তু খরস্রোতা নদী কাউকেই ছাড়ে না। দুজনেরই সলিল সমাধি। আচ্ছা, একটা কথা বলছিলেন যে প্রথম সংস্করণে নাকি অন্যরকম ছিল। হ্যাঁ, একটা ইন্টারেস্টিং তথ্য। প্রথম সংস্করণে নাকি ছিল যে কাপালিক শেষ পর্যন্ত নবকুমারকে উদ্ধার করেছিলেন, কিন্তু আমরা যে সংস্করণটা পড়ি বা যেটা বেশি প্রচলিত, সেখানে এই করুণ পরিণতিটাই আছে। অবিশ্বাস, ষড়যন্ত্র আর ভাগ্য সব মিলিয়ে একটা অসাধারণ প্রেমের গল্প ট্র্যাজেডিতে শেষ হলো। ঠিক। চরিত্রগুলোর কথা যদি একটু ভাবি, কপালকুণ্ডলা চরিত্রটা নিয়ে কিন্তু বেশ নানা রকম মত আছে, তাই না? অবশ্যই। একদিকে তিনি প্রকৃতির সন্তান, সরল, মুক্তমনা, সমাজের নিয়মকানুন জানেন না, গৃহস্থ জীবন তার কাছে বন্দি দশা। কিন্তু কেউ কেউ বলেন তার চরিত্রটা বিশেষ করে শেষের দিকে ঠিক পরিষ্কার নয়। কেন তিনি কি করছেন সেটা সবসময় বোঝা যায় না। হ্যাঁ, এই সমালোচনাটা আছে। আবার অনেকে তার মধ্যে নারীর পরাধীনতার বিরুদ্ধে একটা নীরব প্রতিবাদও দেখেন। তার ওই স্বাভাবিক সারল্য আর বন্য অদম্য সত্তার মধ্যে একটা টানাপোড়েন চলতেই থাকে। এখানেই কি মিরান্ডা বা শকুন্তলার সঙ্গে তার পার্থক্য? হ্যাঁ, অনেক একাডেমিক আলোচনায় এই তুলনাটা আসে। মিরান্ডা বা শকুন্তলা হয়তো সমাজের নিয়ম সহজে মেনে নেন, কিন্তু কপালকুণ্ডলা পারেন না। তিনি তো বিয়ের ধারণার সঙ্গেই পরিচিত নন। নবকুমারের প্রতি তার প্রেম বা অনুরাগও ঠিক স্পষ্ট নয়। তাহলে কি বলতে পারি সমাজের প্রভাব ছাড়া বেড়ে ওঠা নারী হিসেবে কপালকুণ্ডলার চরিত্রটা মিরান্ডার চেয়েও বেশি বাস্তবসম্মত? কিছু সমালোচক তো তাই মনে করেন। আর নবকুমার গল্পের শুরুতে বেশ সাহসী মনে হয়, তাই না? হ্যাঁ, একা জঙ্গলে যাওয়া, কপালকুণ্ডলাকে বিয়ে করা। হ্যাঁ, কিন্তু পরে তার চরিত্রের দুর্বলতাগুলোই যেন বেশি করে চোখে পড়ে। অনেক পাঠকই তাকে দুর্বলচিত্ত, সহজে প্রভাবিত, সন্দিগ্ধ এবং কি কিছুটা অপরিণত বা ম্যানচাইল্ড হিসেবে দেখেন। একটা রিভিউতে তো দেখলাম তাকে গল্পের সবচেয়ে বলদ চরিত্র বলা হয়েছে। হ্যাঁ, এরকম প্রতিক্রিয়াও আছে। আসলে তার ওই বিশ্বাসের অভাবটাই তো কাল হলো। একদম। এরপর কাপালিক, নিঃসন্দেহে এক দারুণ খল চরিত্র। খুবই শক্তিশালী। তান্ত্রিক সাধনা, প্রতিশোধ স্পৃহা, ভয়ঙ্কর আচার অনুষ্ঠান সব মিলিয়ে চরিত্রটা গল্পে একটা অন্য মাত্রা যোগ করে। ওই গথিক বা অতিপ্রাকৃত আবহাওয়াটা অনেকাংশেই তার জন্য। কপালকুণ্ডলার পরই হয়তো সবচেয়ে মনে রাখার মতো চরিত্র হতে পারে। আর মতি বিবি, পদ্মাবতী বা লুৎফুন্নিসা, এই চরিত্রটা নিয়েও তো বেশ আগ্রহ দেখা যায়। হ্যাঁ, খুবই জটিল চরিত্র। অনেকে তাকে উপন্যাসের সবচেয়ে শক্তিশালী চরিত্র মনে করেন। তিনি পরিস্থিতির শিকার, ধর্মান্তরিত, সমাজ আর স্বামীর দ্বারা পরিত্যক্ত। তার মধ্যে একদিকে প্রতিশোধ স্পৃহা আছে, আবার নবকুমারের প্রতি পুরনো টানও হয়তো আছে। এই দোলাচলটা তাকে আরও জটিল করে তুলেছে। কিছু পাঠক প্রশ্ন তোলেন, লেখক কেন তাকে শুধু খলনায়িকা হিসেবেই দেখালেন? তার যন্ত্রণা, তার বঞ্চনার দিকটা কি যথেষ্ট গুরুত্ব পেল? এই প্রশ্নটা থেকেই যায়। কেউ কেউ তো এমনও ভাবেন যে তাকেই হয়তো গল্পের মূল চরিত্র করা যেত। ইন্টারেস্টিং পয়েন্ট। এই চরিত্রগুলো আর তাদের সম্পর্কগুলো দেখলেই তো উপন্যাসের মূল থিমগুলো পরিষ্কার হয়, তাই না? অবশ্যই। যেমন ধরুন, প্রেম বনাম সামাজিক প্রথা, পুরুষতান্ত্রিক চিন্তাভাবনার চাপ, বিবাহের নিয়ম, নারীর নাম পাল্টে দেওয়া, লিঙ্গভিত্তিক প্রত্যাশা, এগুলো সবই আছে। আর বিশ্বাস বনাম ছলনা আর সন্দেহের দ্বন্দ্ব তো একদম কেন্দ্রে। এছাড়াও প্রকৃতি আর সভ্যতার সংঘাতটা কপালকুণ্ডলার মাধ্যমে খুব স্পষ্টভাবে এসছে। তার ভেতরের লড়াইটা আসলে এই দুই সত্তারই লড়াই।
আর ধর্ম, তান্ত্রিক ক্রিয়া, ধর্মান্তরের প্রভাব, বলিদান প্রথা এই বিষয়গুলো বেশ জোরালো। একটা মাউথসার রিভিউতে যেমন বলছিল, এটা আসলে সে সময়ের কুসংস্কার আর সামাজিক কুপ্রথারও একটা সমালোচনা। ঠিক। আর রচনাশৈলীর কথা যদি বলি, বঙ্কিমচন্দ্রের ভাষা অত্যন্ত কাব্যিক, অলঙ্কারপূর্ণ, তৎসম শব্দের ব্যবহার বেশ বেশি। বিশেষ করে নারী চরিত্রের রূপ বর্ণনায় তার দক্ষতা অসাধারণ। সূত্রগুলো বলছে তিনি যেন শুরু করলে থামতেই চাইতেন না। হ্যাঁ, ওটা তার একটা বৈশিষ্ট্য ছিল। আর প্রতিটি পরিচ্ছদের শুরুতে ক্লাসিক সাহিত্য থেকে উদ্ধৃতি ব্যবহার, এটাও বেশ নজর কাড়ে। তবে এটাও ঠিক, আজকের পাঠকের কাছে ভাষাটা হয়তো একটু কঠিন লাগতে পারে। কেউ কেউ বলেন খটমটে বাংলা। হ্যাঁ, সেটা হতে পারে। আর কাহিনীর গতি খুব দ্রুত, আগাগোড়া নাটকীয়তায় পূর্ণ। কারো কাছে একটু বেশি নাটকীয় মনে হতে পারে। কিন্তু ওই রোম্যান্টিক আবহের সঙ্গে থ্রিলার বা গথিক উপাদানের মিশ্রণটাই বোধহয় উপন্যাসটার আসল আকর্ষণ। নিঃসন্দেহে কপালকুণ্ডলা শুধু বঙ্কিমচন্দ্রের অন্যতম সেরা কাজ নয়, এটা বাংলা সাহিত্যে একটা মাইল ফলক। প্রথম সার্থক রোম্যান্টিক উপন্যাস হিসেবে এর প্রভাব অনেক গভীর। আর এটা তো অনেক ভাষায় অনুবাদও হয়েছে। হ্যাঁ, বহু ভাষায়, ইংরেজি, হিন্দি, জার্মান, তামিল, তেলুগু, এমনকি সংস্কৃতেও। এর জনপ্রিয়তা এত বেশি ছিল যে পরে দামোদর মুখোপাধ্যায় মৃন্ময়ী নামে এর একটা সিকুয়েল বা অনুসারী উপন্যাসও লিখেছিলেন। তাই নাকি? আর বিভিন্ন মিডিয়া অ্যাডাপ্টেশন তো হয়েছেই। প্রচুর। বাংলায় 4টে সিনেমা হয়েছে, 1929, 1933, 1952 আর 1981। 1933 ছবিটায় তো উমা শশী আর দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন। হ্যাঁ আর ওটা নাকি টানা 25 সপ্তাহ চলেছিল। হ্যাঁ, সে সময়ের নিরিখে অভাবনীয় সাফল্য। হিন্দিতেও ছবি হয়েছে, টিভিতে দূরদর্শন করেছে, আবার হালে স্টার জলসাও করেছে। 2019 করিতে। হ্যাঁ, এমনকি অমরচিত্র কথার কমিক্সেও আছে। ভাবা যায়। এই ব্যাপক জনপ্রিয়তা আর সমালোচকদের বিশ্লেষণ দুটোই প্রমাণ করে এর নিপ্রেহতি, মানে যাকে বলে কালজয়ী আবেদন। সাধারণ পাঠকদের প্রতিক্রিয়া যেমন গুডরিডসে দেখি, সেখানে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া। কেউ চরিত্রদের নিয়ে একটু হতাশ। হ্যাঁ, নবকুমারকে দুর্বল বা কপালকুণ্ডলাকে নিষ্ক্রিয় মনে করেন কেউ কেউ। আবার অনেকেই বঙ্কিমচন্দ্রের ভাষার ঐশ্বর্য, উপমা অলঙ্কারের ব্যবহারে মুগ্ধ, ক্লাসিক হিসেবে এর গুরুত্ব স্বীকার করেন। আর দুটো সংলাপ তো একেবারে কিংবদন্তি হয়ে গেছে। পথিক, তুমি পথ হারিয়েছ। আর কপালকুণ্ডলার সেই উত্তর, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন। বাহ, দ্বিতীয়টা তো আমাদের ছোটবেলায় ভাব সম্প্রসারণের খুব পরিচিত বিষয় ছিল। একদম। তাহলে সব সূত্র, সব আলোচনা যদি এক জায়গায় আনি, কি দাঁড়ায়? 150 বছর পরেও কপালকুণ্ডলা একটা জীবন্ত গল্প। প্রেম, বিশ্বাস, অবিশ্বাস, সমাজের চাপ, প্রকৃতির টান আর মানুষের ট্র্যাজেডির এক গভীর অনুসন্ধান। বঙ্কিমচন্দ্রের লেখনীর শক্তি আর বাংলা সাহিত্যের একটা ভিত্তিপ্রস্তর হিসেবে এর গুরুত্ব অনস্বীকার্য। আলোচনাটা সত্যি খুব গভীর হলো, দারুণ লাগলো। শ্রোতাদের জন্য শেষ করার আগে একটা ভাবনা শুধু রেখে যেতে চাই। কপালকুণ্ডলা যে সহজাত প্রকৃতি, তার যে মুক্ত সত্তা, তার সঙ্গে সমাজের চাপিয়ে দেওয়ার নিয়ম আর প্রত্যাশার যে ভয়াবহ সংঘাত আমরা দেখলাম, এবং তার যে করুণ পরিণতি। হ্যাঁ, এই পুরো বিষয়টা কি আমাদের ভাবায় না যে ব্যক্তি স্বাধীনতার সঙ্গে সামাজিক অনুশাসনের মেলবন্ধন ঘটানো কতটা কঠিন, বিশেষ করে সেই সময়ের নারীর জন্য? আর এই দ্বন্দ্বটা কি আজকের দিনেও পুরোপুরি অপ্রাসঙ্গিক? প্রশ্নটা রইল।